হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চক টক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমাদের হচ্ছে ভিউয়ার্স কোয়েস্টের 6 নাম্বার ক্লাস। মানে তোমরা যা কোয়েশ্চেন করেছো আমাকে সেগুলো নিয়ে আমাদের 6 নাম্বার ক্লাস আজকে হতে চলেছে। অনেকেই অনেক কোয়েশ্চেন করে রেখেছো, কিন্তু আমার টাইমই হচ্ছিল না এগুলোকে মানে সলভ করার জন্য। তো যার যা কোয়েশ্চেন ছিল তোমরা ক্লাসটা দেখে নাও। তো ফার্স্ট কী ছিল? সরি, হোয়েন বাট অ্যান ইম্প নো বিগার দেন দেমসেলভস। এটা নিয়ে অনেকের কনফিউশন যে এখানে ইম্প কে, কারণ বেশিরভাগ বইতেই ভুল দেওয়া আছে। ইম্প বলা হয়েছে জন এলকে, মানে এটা নেওয়া হয়েছে ড্রিম চিলড্রেন থেকে। বেশিরভাগ বইতে বলা আছে এটা জন এল, কিন্তু এটা কিন্তু ভুল। জন এল না, এই ইম্প কিন্তু হচ্ছে ওই ঘোড়াটাকে বোঝাচ্ছে। মানে এরকম লাইন ছিল না, 1 মিনিট আমাকে টেক্সটটা দেখে বলতে দাও লাইনগুলো। তো এমন ছিল যে হি ওয়াজ সো হ্যান্ডসাম অ্যান্ড স্পিরিটেড ইউথ অ্যান্ড আ কিং টু দ্য রেস্ট অফ আস। মানে সব কিন্তু এগুলো জন এলকে নিয়ে বলা হচ্ছে, মানে চার্লস ল্যামের দাদার সম্পর্কে। Instead of mopping about in solitary corners like some of us, he would mount the most mettlesome horse he could get, when but an imp no bigger than themselves, and make it carry him half over the county in a morning. মানে বলেছে যে জন এল যে ছিল সে খুব হ্যান্ডসাম ছিল এবং স্পিরিটেড ইউথ ছিল। আমাদের মতো এখানে ওখানে ঘোড়ার চেয়ে সে কি পছন্দ করত, যে সবচেয়ে স্ট্রং যে ঘোড়া ছিল সেটার পিঠে চড়ে সে মানে পুরো সকালে তাদের গ্রামটা ঘুরতে ভালোবাসতো। ঠিক আছে, তো এরকম বলা ছিল। তো সেখানে বলা আছে হোয়েন বাট অ্যান্ড ইম্প নো বিগার দেন দেমসেলভস, মানে যে তাকে নিয়ে যেত সে কিন্তু মানে স্ট্রং ছিল, কিন্তু সে কিন্তু মেয়ারা চাইল্ড, মানে সে কিন্তু একটা ছোট বাচ্চা ছিল, মানে ঘোড়াটাও কিন্তু ছোট ছিল। নো বিগার দেন দেমসেলভস, তারা যেমন খুব একটা বড় ছিল না, মানে জন এল বা এই বাচ্চারা যেমন খুব বড় ছিল না, তেমন ওই ঘোড়াটিও কিন্তু খুব বড় ছিল না। কিন্তু সে কি করতো তাকে অ্যান্ড মেক ইট ক্যারি হিম, কিন্তু সে কিন্তু মানে মেক ইট বলতে পরের লাইনে যেটা আছে মেক ইট ক্যারি হিম, ইট বলতেও সে ঘোড়াটাকেই বোঝাচ্ছে যে সে কিন্তু তবুও তাকে ক্যারি করতো আর পুরা ওই কান্ট্রিটাকে ঘোরাতো ইনে মর্নিং, মানে সকালবেলাতেই। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে ইম্প কিন্তু হচ্ছে সেই ঘোড়াটা, মানে ঘোড়াটাও ছোট ছিল তাদের থেকে, তারা যেমন ছোট ছিল ঘোড়াটাও কিন্তু ততটাই ছোট ছিল, এটাই বোঝাচ্ছে। এবার কেউ কোয়েশ্চেন করেছিল ড্যাংলিং পার্টিসিপেল নিয়ে, যে ড্যাংলিং পার্টিসিপেলটা কী জিনিস। তো ড্যাংলিং পার্টিসিপেল হচ্ছে এ ড্যাংলিং পার্টিসিপেল ইজ অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট ইজ আনইনটেনশনালি মডিফাইং দ্য রং নাউন ইন আ সেন্টেন্স। মানে ড্যাংলিং পার্টিসিপেল মানে তার জন্য যে মানে পার্টিসিপেলের কী থাকে, পার্টিসিপেল ব্যবহার হয় কিসের জন্য, একটা অ্যাডজেক্টিভ হিসাবে, তাই তো? পার্টিসিপেলের কাজ তো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হওয়া। এবার মানে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এই দুটো মিলেই কিন্তু পার্টিসিপেল। তাহলে একটা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, সবসময় নাউনকে। তাহলে যখন পার্টিসিপেল ব্যবহার করা হয় সেটা সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, কিন্তু ড্যাংলিং পার্টিসিপেলে কী হয়, সেই নাউন বা প্রোনাউনটাই মিসিং থাকে। ঠিক আছে, সেটাই হচ্ছে ড্যাংলিং পার্টিসিপেল। এবার একটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট এ স্করপিয়ন স্টাক হিম। ঠিক আছে, এখানে দেখো এই যে লাইনটা আছে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, এই যে পার্টিসিপেল, এই পার্টিসিপেলের নির্দিষ্ট কোনো মানে কোন নাউনটাকে, এখানে কোন নাউন নিচ্ছে। পার্টিসিপেল তো অবশ্যই একটা নাউনকে মডিফাই করবে, তাহলে কোন নাউনকে এখানে মডিফাই করছে? অ্যাট দ্য গেট তো এখানে সাবজেক্ট না, তাহলে এর নির্দিষ্ট সাবজেক্ট কে? তাহলে এই সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে না স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট এই স্করপিওটাই হচ্ছে এই স্ট্যান্ডিংয়ের সাবজেক্ট, কিন্তু এটা বললে কিন্তু ভুল হবে। এটা বললে তার মানে কি ভুল একটা সাবজেক্টকে দেখাচ্ছে, শো করছে।
তো এটাই কিন্তু লেখা আছে, ড্যাংলিং পার্টিসিপল ইজ অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট ইজ আনইনটেনশনালি মডিফাইং দ্য রং নাউন। এই যে ভুল একটা নাউনকে কিন্তু মডিফাই করছে। এবার সেন্টেন্সটাকে তুমি যদি কারেক্ট করো তখন কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। কিভাবে কারেক্ট করা যায়? স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট হি ওয়াজ স্টাং বাই আ স্করপিও। ঠিক আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, স্ট্যান্ডিং মানে কে তাহলে গেটে দাঁড়িয়েছিল? বোঝা যাচ্ছে সাবজেক্ট হিটা কিন্তু দাঁড়িয়েছিল। তাহলে এই পার্টিসিপল কিন্তু এখানে একটা প্রপার নাউন পেলো বা সাবজেক্ট পেলো। কিন্তু এক্ষেত্রে কি মনে হচ্ছে যে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট মানে এর সাবজেক্ট হয়তো স্করপিওটাই। তাহলে কি মনে হচ্ছে না যে মানে ভুল একটা নাউনকে এখানে তাহলে নিচ্ছিল না স্ট্যান্ডিংটা? তাহলে কিন্তু এটা কি হয়ে গেল? ড্যাংলিং পার্টিসিপল, যে ভুল একটা নাউনকে মডিফাই করছিল। মনে হচ্ছিল স্করপিওটাই হচ্ছে সেই গেটে দাঁড়িয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালিকে সে কিন্তু দাঁড়িয়েছিল যখন গেটে, তখন তাকে একটা স্করপিও কামড়ে দিয়েছিল। তো এটা হচ্ছে কারেক্ট। তো এগুলোকে বলা হয় ড্যাংলিং পার্টিসিপল, যে একটা ভুল নাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউন বলতে পারো। এবার কি ডাবল পজিটিভ। তো ডাবল পজিটিভটা কি? তো ডাবল পজিটিভ হচ্ছে কিছুই না, নামটার মধ্যে বোঝা যাচ্ছে ডাবল পজিশন বোঝাবে, ডাবল পজিশন বোঝাবে। আমরা কি করি? অফ দিয়ে আমরা পজিশন বোঝাই, পজিশন বোঝাই, তাই তো? আমরা কি কেস শিখেছি, পজিটিভ কেস, জেনিটিভ কেস, এগুলো শিখেছি তো। তো অফ দিয়ে জেনারেলি কি হয়? আমরা পজিশন বোঝাই যে এটা আমার, তাই না? এবার হচ্ছে যখন অফ থাকবে আরেকটা জিনিস দিয়েও আমরা বোঝাই পজিশন, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বোঝাই, তাই না? তাহলে যখন এই দুটো ডাবল থাকবে, দুটোই থাকবে, তখন সেটাকে বলা হয় ডাবল পজিটিভ। এ পিকচার অফ মাই ফ্রেন্ডস, অফও আছে, আবার দেখো এখানে অ্যাপোস্ট্রফিও আছে, দুটোই আছে, তাহলে কি ডাবল পজিশন বোঝাচ্ছে। আবার কি? এই যে আওয়ার, আওয়ার মানে কি? আমাদের, যে কোনো জিনিস আমাদের মানে আমাদের পজিশনে আছে, তাহলে আওয়ার কথাটাই তো একটা মানে পজিটিভ। তারপরে আবার এস দিয়ে কি করলাম? সেটাকে ডাবল বানালাম। তো এইগুলোকে আওয়ার্স, হার্স, এগুলোকেও ডাবল পজিটিভ হিসাবে ধরা হয়। ঠিক আছে, এ পিকচার অফ মাই ফ্রেন্ডস যেমন হচ্ছে অফ আর অ্যাপোস্ট্রফি, সেরকমভাবে আওয়ার্স, হার্স, দেয়ার্স, এগুলোকেও কিন্তু ডাবল পজিটিভ হিসাবে ধরা হয়। এবার যাচ্ছি নাম্বার 4-এ। কী আছে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন নিয়ে অনেক কোয়েশ্চেন এসেছিল, যে বুঝতে পারছি না স্পেশালি দ্যাট আর হুইচ কখন ব্যবহার করব। তো দ্যাট সাধারণত কিছু ক্লু আছে যে এইগুলো থাকলে সেক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করব রিলেটিভ প্রোনাউন। এটার উপর একটা মানে টোটাল ক্লাস করানো যায়, মানে রিলেটিভ প্রোনাউনের ওপর একটা ঝামেলার মানে ব্যাপার কিন্তু এই রিলেটিভ প্রোনাউনটা মানে কোন ক্ষেত্রে কি ইউজ করব। তো আমি ছোট্ট করে এখানে বলে দিচ্ছি যে এই ওয়ার্ডগুলো থাকলে কিন্তু দ্যাট হয়, যেমন অল, সেম, এনি, দ্য, অনলি, নান, এগুলো যদি কখনো দেখো তারপর কিন্তু হুইচ বা হোয়াট বা হু না দিয়ে কিন্তু সবসময় কি ব্যবহার করবে? দ্যাট। এগুলো কিন্তু হবে না, দ্যাট হবে যদি এইগুলো তোমরা পাও। ঠিক আছে, যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সেরকমভাবে যেমন হি ইজ দ্য সেম, সেম কথাটা আছে, হি ইজ দ্য সেম ম্যান দ্যাট হি হ্যাজ বিন, তাহলে সেম আছে তাই কিন্তু আমরা এখানে দ্যাট ব্যবহার করলাম। তারপর যদি কখনো দেখো যে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে শুরুতে, তাহলে সেক্ষেত্রেও আমরা দ্যাট ব্যবহার করব। যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন এখানে কি আছে? হোয়াট ইজ ইট, দ্যাট। এখানে কিন্তু আমরা হোয়াট ইজ ইট, তারপর কিন্তু হুইচ ট্রাভেলস ইউ সো মাচ বলতে পারবো না। তাহলে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, আমাদের এখানেও দ্যাট বসাতে হবে। হোয়াট ইজ ইট দ্যাট ট্রাভেলস ইউ সো মাচ। ঠিক আছে, এখানে কিন্তু আমরা হুইচ ব্যবহার করতে পারলাম না, আমাদের দ্যাট ব্যবহার করতে হলো, কারণ এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে। এবার যাচ্ছি পরে, দ্য বয় অ্যান্ড হিজ ডগ দ্যাট হ্যাড ট্রেসপাসড অন দ্য ক্লাব প্রেমিসেস ওয়ার টার্নড আউট। এবার দেখো, যে ক্ষেত্রে আমরা সাধারণত কি কোনো ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করি, তাই তো, আর কোনো জীবজন্তু বা কোনো আনইনঅ্যানিমেট অবজেক্টের জন্য কিন্তু আমরা হুইচ ব্যবহার করি, তাই তো, হুইচ ব্যবহার করি। এবার এখানে দুটোই আছে সাবজেক্ট হিসাবে, দ্য বয়ও আছে পার্সন, আবার হিজ ডগ একটা অ্যানিমাল দেওয়া আছে। এবার আমরা হু ব্যবহার করব না হুইচ ব্যবহার করব? আমরা হু ব্যবহার করব না হুইচ ব্যবহার করব? তো এই ক্ষেত্রে কি হয়? হু বা হুইচের ঝামেলার মধ্যে না গিয়ে এখানে দ্যাট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে যেহেতু দুটোই আছে এখানে,
কোনটাকে ব্যবহার করলে দুটোই কাজ হবে, সেটা হচ্ছে দ্যাট। দ্য বয় অ্যান্ড হিজ ডগ দ্যাট হ্যাড ট্রেসপাসড অন দ্য ক্লাব প্রেমিসেস আর টার্নড আউট। ঠিক আছে, এই ক্ষেত্রেও দ্যাট ব্যবহার হয়। এবার যাচ্ছি দিস ইজ দ্য বেস্ট দ্যাট উই ক্যান ডু। এবার যখন আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রি আছে, তারপরে কিন্তু আমরা অবশ্যই দ্যাট ব্যবহার করব, হুইচ ব্যবহার না করে। ঠিক আছে, এবার কিছু কিছু ক্ষেত্রে এই 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 ওয়ার্ডগুলো আমরা না পাওয়ার সত্ত্বেও আমরা কি দ্যাট ব্যবহার করি। সেটা কি, মানে দ্যাট কথাটা রেস্ট্রিকটিভ সেন্সে ব্যবহার করা হয়, রেস্ট্রিকটিভ সেন্সে ব্যবহার করা হয় বা ডিফাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, অন্য কোনো ক্লাসে আমি আলোচনা করব পুরো রিলেটিভ প্রোনাউনটা নিয়ে। মানে রেস্ট্রিকটিভ সেন্স বা ডিফাইন করার ক্ষেত্রে কি, দ্য কেক দ্যাট ইউ বেকড ফর মি ওয়াজ হেভেনলি। দেখো এখানে সেম, অল বা সুপারলেটিভ ডিগ্রি বা ইন্টারোগেটিভ প্রোনাউন কোনো কিছু নেই, তারপরেও এখানে দ্যাট বসিয়েছি। দ্য কেক দ্যাট ইউ বেকড ফর মি ওয়াজ হেভেনলি। মানে এখানে রেস্ট্রিকটিভ সেন্স বা ডিফাইন কি, মানে সে নির্দিষ্ট করে ডিফাইন করছে ওই কেকটি যেটা তুমি আমার জন্য বেক করেছিলে সেটা ছিল হেভেনলি। ঠিক আছে, তাহলে মানে সেটা কি করছে, এটা ডিফাইন করছে, পার্টিকুলারলি এই কেকটাকে ডিফাইন করছে। কতগুলো প্রোনাউন কি হয়, নন ডিফাইনিং হয়, মানে রিলেটিভ ক্লজ হয় নন ডিফাইনিং, কতগুলো কি হয় ডিফাইনিং, তাই তো। তো এই ক্ষেত্রে যেটা ডিফাইন হবে বা রেস্ট্রিকটিভ সেন্সে ব্যবহার করা হবে, সেটা কিন্তু মানে তারপরে কিন্তু আমরা দ্যাট ব্যবহার করতে পারবো। তবে এটা কিন্তু মানে ইনফর্মাল ক্ষেত্রে বা কনভারসেশনাল টোনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এরকম দ্যাটটা ব্যবহার করা হয়। ফর্মাল ইংলিশে বা কোনো পরীক্ষাতে এলে সাধারণত তোমরা এই যদি এরকম অপশন দুটোই থাকে, সেক্ষেত্রে তোমরা হুইচ ব্যবহার করবে। সেক্ষেত্রে হুইচ ব্যবহার মানে ফর্মালি হুইচ ব্যবহার করা হয়, কিন্তু আমরা কথা বলার সময় এই দ্যাটটা এইভাবে ব্যবহার করতে পারি। আর অপশন অনুযায়ী আনসার হবে, যদি সেক্ষেত্রে হুইচ না থাকে সেক্ষেত্রে আমাদের দ্যাট দিতেই হবে। বুঝতে পারলে, মানে রেস্ট্রিকটিভ সেন্স বা ডিফাইনিং সেন্সে যখন হবে, তখন সেক্ষেত্রে আমরা হুইচের জায়গায় দ্যাট ব্যবহার করতে পারি। এবার যাচ্ছি পরের নাম্বারে, হাউ মেনি শর্টস ডিড আরশাদস ব্রাদার মেক। এটা একটা বড় কোয়েশ্চেন, মানে এক এক বইয়ে এক এক রকম দেওয়া থাকে। আমিও হয়তো কোনো একটা মক টেস্টে এখানে 4 শর্টস বলেছিলাম, মক টেস্টে হোক বা আমার যে নোটসগুলো পারচেস করেছে সেখানেও হয়তো 4 শর্টসই লিখেছিলাম, আমার ঠিক মনে নেই আমি কি লিখেছিলাম। কিন্তু আমি কাল ভালো করে এটা লক্ষ্য করে দেখলাম যে এখানে রাইট আনসার 3 শর্টস হবে। মানে আরশাদের ভাই কতগুলো ওই যে রাজার লোকজন ছিল তাদের কতগুলো গুলি মেরেছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি দেখলাম 3টে হয়। দেখো আমি তোমাদের লাইনগুলো পড়ে শোনাচ্ছি। বিফোর মাই ব্রাদার ফায়ার্ড ওয়ান্স টুয়াইস, এটা ক্লিয়ার, একটা শর্ট হলো, দুটো শর্ট হলো। অ্যান্ড দ্য বুমিং অফ দ্য গং সিস্ট, দেয়ার ওয়াজ সাইলেন্স বিহাইন্ড আস, দ্যাট নেক অফ ল্যান্ড ইজ ন্যারো, বিফোর আই হার্ড মাই ব্রাদার ফায়ার দ্য থার্ড শর্ট। মানে আমি কিন্তু তখন কি করলাম, থার্ড শর্ট, মানে আমার ভাই যখন থার্ড শট মেরেছে তার আগেই কিন্তু আমি শেলভিং শোর দেখলাম, আমি কিন্তু শোরটা দেখতে পেলাম থার্ড শট শোনার আগেই শুনতে পেলাম। আই স দ্য ওয়াটার এগেন দ্য মাউথ, কিছু লাইন এরকম আছে। তারপর কি আছে, আই স এ লো হার্ট অ্যাভাব দ্য ব্ল্যাক মাট অ্যান্ড আ স্মল ক্যানো হোল্ড আপ, আই হার্ট অ্যানাদার শট বিহাইন্ড মি, আই থট দ্যাট ইজ হিজ লাস্ট চার্জ। তার মানে কি, প্রথমে কি বলল যে আমি ওই থার্ড শট দেওয়ার আগেই কিন্তু আমি শোর দেখতে পেয়েছি। তারপর বলল কিছুক্ষণ চলে আসার পর তারা যখন নৌকোতে উঠবে সেই সময়ে তারা কিন্তু তার পেছনে আরেকটা শট শুনতে পেল। মানে থার্ড শট তখনও শোনেনি, তার মানে কি এটা থার্ড শটই ছিল। আর তারপর বলল দ্যাট ইজ হিজ লাস্ট চার্জ, তার মানে এটাই থার্ড শট, তারপরে কিন্তু আর কোনো শট হয়নি। তার মানে কি 3টে শটই কিন্তু তার, মানে হাউ মেনি শটস ডিড আরশাদস ব্রাদার মেক, তাহলে কিন্তু রাইট আনসার হবে 3। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার করে নেবে আর নিজেরাও কিন্তু টেক্সটটা দেখে একবার চেক করবে। এবার ড্রিম চিলড্রেনের একটা কোয়েশ্চেন আমি পরীক্ষাতে দিয়েছিলাম, এটা আমার আনসার করতে ভুল হয়ে গেছিলো। ড্রিম চিলড্রেন লন্ডন ম্যাগাজিনে 1822-তে পাবলিশড হয়, এটা সবাই কারেক্ট করে নেবে। আমি যদি কখনো বোল্ড করতে বা কোনোভাবে কোনো কোয়েশ্চেনের আনসার ভুল করে দিই, তোমরা সবসময় আমার চ্যানেলটাকে ফলো করবে, আমি আমার চ্যানেলে সেগুলোকে কারেক্ট করে দিই। তাহলে লন্ডন ম্যাগাজিনে কিন্তু 1822-তে এটা পাবলিশড হয়েছিল। আর
এসেস অফ এলিয়া যে কালেকশন তার এসের, সেটা কিন্তু 1823-তে পাবলিশড হয়, কিন্তু ড্রিম চিলড্রেনটা ফার্স্ট পাবলিশড হয় লন্ডন ম্যাগাজিনে 1822-তে। ঠিক আছে, এবার যাচ্ছি পরের নাম্বারে। এ রিওয়ার্ড ওয়াজ গিভেন টু হিম বাই দ্য গভর্নর। তো এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতেই পারছি যে এটা প্যাসিভে আছে, তাই না? রিওয়ার্ডটা কার দ্বারা দেওয়া হয়েছিল? গভর্নরের দ্বারা। এবার আমরা সেন্টেন্সটাকে তাহলে সাজাই, এটাকে অ্যাক্টিভও করব। তাহলে কে দিয়েছিল রিওয়ার্ডটা? গভর্নর দিয়েছিল। তাহলে গভর্নর এই অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, করলাম সাবজেক্ট। পাস্ট টেন্স আছে, তাহলে আমরা এটাকে পাস্ট করলাম। দ্য গভর্নর গেভ, কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল? তাহলে তাকে কিন্তু দিয়েছিল, তাহলে হিমটা হিম থাকলো। দ্য গভর্নর গেভ হিম কি দিয়েছিল? রিওয়ার্ড। তাহলে ঠিক আছে, এবার এটাকে আমরা কিন্তু এইভাবেও করতে পারি। গভর্নর অবজেক্টকে সাবজেক্ট করলাম, ভার্ব আনলাম, এবার কি দিয়েছিল? রিওয়ার্ড দিয়েছিল। কাকে দিয়েছিল? তাকে। টু হিম দিয়েও করতে পারি, মানে দুটোই কিন্তু কারেক্ট আনসার। রিটেন অবজেক্টের কথা শুনেছিলে, এখানে কিন্তু এ রিওয়ার্ড হিম এই দুটোকে আমরা কিন্তু মানে অবজেক্ট, এই দুটোকে কিন্তু আমরা দুবার অবজেক্ট হিসেবে ব্যবহার করে সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ করতে পারি। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 8-এ। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট অন আ ডায়েট। তো এই কোয়েশ্চেনটা আমি আমার কোনো পোস্টে করেছিলাম, কেউ একজন কোয়েশ্চেন করেছিল কেন হলো ম্যাম এটা, ওয়েন্ট কেন হচ্ছে এখানে? ইট ইজ আছে, তারপরে ওয়েন্ট কেন হচ্ছে? দেখো এটাই হচ্ছে নিয়ম। ইট ইজ হাই টাইম, যখন হাই টাইম কথাটা দেখবে বা ইট ইজ টাইম বা হাই টাইম এরকমভাবে সেন্টেন্স থাকবে, তখন এই সাবজেক্টের পরের ফর্মটুকু কিন্তু এরকম হবে, সাবজেক্ট তারপর কিন্তু মানে সিম্পল পাস্ট টেন্স, তারপর বাকি যা থাকবে তাই হবে। ঠিক আছে, তারপর অবজেক্ট বা প্রেপোজিশন থাকলে প্রেপোজিশন, যাই হোক না কেন প্রেপোজিশনের অবজেক্ট সেগুলো হবে। সাবজেক্টের পরে কিন্তু সিম্পল পাস্ট হবে। মানে এটা এরকমভাবে বোঝায় ইট ইজ হাই টাইম, মানে তোমার এই সময়টা হচ্ছে প্রকৃষ্ট সময়, এই কাজটা তোমার অনেক আগেই করা উচিত ছিল কিন্তু তুমি করোনি, তাই এই কাজটা এখন তুমি করো। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট অন আ ডায়েটটা তোমার অনেক আগেই করা উচিত ছিল কিন্তু তুমি করোনি, তো এখন প্রকৃষ্ট টাইম, হাই টাইম এখন তুমি এটা করো। তো এইভাবে কিন্তু এটাকে পাস্ট টেন্সে করা হয়। এবার যাচ্ছি 9-এ, কি আছে? ইচ। এবার দেখো ইচ কিন্তু হচ্ছে ইচ, এভরি, এইদার, নেইদার এগুলো সব ডিস্ট্রিবিউটিভ। এভরি বাদে ইচ, এইদার, নেইদার এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে। মানে ইচটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। কিভাবে হয়? ইচ অফ দ্য গার্লস, যখন এইভাবে থাকবে ইচ অফ দ্য গার্লস ইজ ইন্টেলিজেন্ট, এক্ষেত্রে ইচটা কিন্তু প্রোনাউন, মানে গার্ল নাউন ছিল, তার পরিবর্তে ইচটা বসলো, তাহলে কি এটা প্রোনাউন হয়ে গেল? ইচ অফ দ্য গার্লস ইজ ইন্টেলিজেন্ট, তাহলে এই ইচ কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহার হলো। আর ইচ বয় হ্যাজ আ পেন, এখানে দেখো ইচ বয়টা কি নাউনকে কোয়ালিফাই করছে কে? এই ইচ, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে সেম ইচ কিন্তু একবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হতে পারে, আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও হতে পারে। এই ক্লাসগুলো আমি অনেকবার করিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা সেগুলো গিয়ে দেখো না, আমাকে কোয়েশ্চেন করে রাখো, একবার চেক করো আমার প্লেলিস্টগুলো, আমার গ্রামার ক্লাসগুলো করে দেখো, বই পড়তে হবে না, একবারেই হয়ে যাবে, কিন্তু তোমরা সেই প্লেলিস্টগুলোতে গিয়ে দেখো না কেউ। তাহলে কি? ইচ বয় হ্যাজ আ পেন, তাহলে নাউনকে মডিফাই করলো ইচ, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এবার অনেক বইতেই দেওয়া থাকে ইচ, এভরি, এইদার, নেদার এগুলো সব ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কিন্তু এভরি কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কখনোই নয়। এভরিটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউন, এভরি কখনোই প্রোনাউন হতে পারে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ম্যাগাজিন ইজ পাবলিশড এভরি উইক, এই এভরিটা লিখলাম, তারপরে দেখা যাচ্ছে উইকটা কি? নাউনকে মডিফাই করছে এই এভরি, তাই এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার হলো? যার যা কোয়েশ্চেন ছিল, ডাউট তাহলে ক্লিয়ার? তো তোমাদের কেমন লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর তারপরেও তোমাদের মানে ডাউট ক্লিয়ার হলো কি না সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।